গুড মর্নিং সকলকে। আজকে দেখো, যদিও লাইভ বলেছিলাম কিন্তু আমি অফলাইনে ক্লাসটা অবশ্যই মক টেস্টটা নিয়ে নিচ্ছি, কারণ একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে কিন্তু আমি লাইভে আসতে পারলাম না। ঠিক আছে, তো আজকের আমাদের মক টেস্ট নাম্বার হচ্ছে 4। ফটাফট তোমরা দেখে নাও এবং প্রত্যেকে সঠিক উত্তর করার কিন্তু চেষ্টা করবে। যদিও এখানে আমি বলে দিয়েছি, দেখো ভালো করে মনোযোগ দিয়ে দেখো, এই তোমাদের যে অ্যান্সার কিটা শেয়ার করা হবে 1-8-5টার সময়, অর্থাৎ 1 তারিখ বৈকাল 5টার সময় অ্যান্সার কিটা দেওয়া হবে। তোমরা যারা উত্তরগুলো পারবে তারা অবশ্যই কিন্তু কমেন্টে করবে যে কটা সঠিক উত্তর করলো। তাহলে 1 থেকে 40টা পর্যন্ত আমরা এখানে বায়োলজির প্রশ্ন নিব এবং এখানে 1 থেকে 2 ক্যাটাগরি 2 টাইপেরই কিন্তু থাকছে। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো, যে দুটি নিউরনের সংযোগ স্থলকে আমরা কি বলবো? 4টা অপশন তোমাদের সামনে রয়েছে। তো দুটো নিউরনের যদি একসঙ্গে সংযোগ স্থল থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? আশা করি উত্তরটা হয়ে গেছে তোমাদের। ঠিক আছে, এভাবে ফাটাফাট উত্তর করবে তোমরা। নেক্সট আমাদের রয়েছে, দেখো যে কর্নিয়া কোথায় দেখা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, কর্নিয়া কোথায় দেখা যায়? 4টা অপশন তোমাদের সামনে রয়েছে, ফাটাফাট কিন্তু এগুলো উত্তর করবে। দেখো তোমাদের সময় কোথায় নেবে, তোমরা সময় নেবে ম্যাথের ক্ষেত্রে এবং রিজনিংয়ের ক্ষেত্রে, এগুলো দুটো পেপারে কিন্তু সময় নেবে, বাকিগুলো ফাটাফাট উত্তর করবে। ঠিক আছে, আচ্ছা কোশ্চেন নাম্বার 3তে আমরা চলে আসলাম। আমাদের কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন হচ্ছে যে কোন কোষ অন্ধকারে দেখতে সাহায্য করে। দেখো গতকাল আমি তোমাদের যে ক্লাসটা নিয়েছিলাম, গতকাল কিন্তু একটা ক্লাস নিয়েছিলাম বায়োলজির উপর। ঠিক আছে, এই বায়োলজির উপর যারা ক্লাসগুলো দেখছো ম্যারাথনের ক্লাস, তারা কিন্তু সকলে পারবে। এখানে আমি যখন মানে চোখ ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম, যে চোখের কর্নিয়া, তারপরে তো আরও যেগুলো রয়েছে তোমাদের লেন্স, ঠিক আছে, তো এগুলোর কাজ কি, তখনই আমি কিন্তু এটা বলেছিলাম যে অন্ধকারে দেখতে সাহায্য করে কোনটি। ঠিক আছে, তারা সকলে পারবে। ওকে, আচ্ছা কোশ্চেন নাম্বার 4-এ চলে যাবো। আমাদের কোশ্চেন নাম্বার 4 রয়েছে, দেখো যে চিংড়ির গমন অঙ্গের নাম কি? আমি বারবার তোমাদের বলছি, গমন অঙ্গ, তারপরে তোমাদের রেচন অঙ্গ, তারপরে তোমাদের শ্বাস অঙ্গ, এগুলো ভালো করে তোমাকে দেখতে হবে, কারণ এগুলোর উপর বেস করে কিন্তু প্রশ্ন তোমাদের থাকছে। ওকে, 4টার মধ্যে আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। খুব ফাস্ট অ্যান্সার করবে এগুলো এবং দেখার কোনো প্রয়োজন নেই, একদম শোনা মাত্র উত্তর করে দেবে। আচ্ছা, তেঁতুলে কোন অম্লিক অ্যাসিড থাকে বলো তো, বা কোন অ্যাসিডটা দেখা যায়? তেঁতুলে আমাদের কোন অ্যাসিড থাকে? আশা করি সকলে পারবে। পাশাপাশি যে আরও অ্যাসিডগুলো রয়েছে কোথায় কি থাকে না থাকে সেটা অবশ্যই বলে দেবে তোমরা। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো। দেখো অনেক কোশ্চেন কিন্তু রিপিট হয়েছে। ওকে, তো রিপিট কেন হয়েছে? কারণ তোমাদের যাতে রিভিশনটা বারবার হয়েছে। ওকে, মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হয় কোন রোগে? অর্থাৎ মানুষের কোন রোগ হয় যাতে মূত্রের সঙ্গে কিন্তু গ্লুকোজ নির্গত হয়। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7-এ চলে যাবো আমরা। আমাদের কোশ্চেন নাম্বার 7-এ রয়েছে, দেখো বলা হচ্ছে যে বৃক্কের একক কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এই প্রশ্নগুলো ভালো করে দেখে রাখো। ওকে, 4টা অপশন রয়েছে, সঠিক উত্তরটা অবশ্যই ফাটাফাট তোমরা করে দাও এবং লাস্টে আমাকে বলবে তোমরা পারছো কিনা বা তোমাদের অ্যান্সার কি প্রয়োজন রয়েছে কিনা। এর আগে আমি মক টেস্ট 3 নিয়েছিলাম, সে মক টেস্ট 3-তে ছিল যে প্রশ্নগুলো সব কিছু কিন্তু আমি করিয়েছি, এই কারণে অ্যান্সার শিট তোমাদের প্রয়োজন হয়নি। যারা রেগুলার বেসিস আপডেট করো, মক টেস্ট 3 সঠিক উত্তর সকলে করতে পেরেছো। আচ্ছা নেক্সট কোশ্চেন, রেচন অঙ্গ হিসাবে যে শিখা কোষ রয়েছে সেটা বর্তমানে কোন প্রাণীতে শিখা কোষটা দেখা যায়? সেটা কি হিসাবে কাজ করছে? রেচন অঙ্গ হিসাবে কাজ করছে। সঠিক উত্তরটা অবশ্যই তোমরা বলবে। ওকে, চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন এবং আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে যে নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচনাঙ্গ? আমি বারবার বলছি তোমাদের, রেচনাঙ্গ, শ্বাসাঙ্গ, গমনাঙ্গ ভালো করে জেনে রাখবে। তো আশা করি সকলে উত্তরটা করে ফেলেছো। এগুলো তো সময় বেশি নেবে না, ফাটাফাট উত্তর করবে। সময় নেবে রিজনিং এবং ম্যাথের ক্ষেত্রে। ওকে, আচ্ছা গ্লোমেরুলাস মানুষের কোন অঙ্গে বর্তমান রয়েছে বা কোন অঙ্গে থাকে? সঠিক উত্তর বলো। হয়ে গেছে? হয়ে গেছে কিনা? তোমাদের কয়েক সেকেন্ড সময় দিচ্ছি, কয়েক সেকেন্ড সময় নেবে এগুলোতে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন, যেহেতু এগুলো সমাধান তোমাকে সলভ করতে হবে না, একদম দেখা মাত্র উত্তর করতে হবে। নিম্নলিখিত কোন ভিটামিনটি হরমোন হিসাবে ব্যবহৃত হয়? 4টা অপশন রয়েছে, বলো। এখানে ভাবারও প্রয়োজন নেই, দেখারও প্রয়োজন নেই। যেমন ধরো 2 2 কত, এগুলো ভাবার প্রয়োজন রয়েছে কি? একদম সঠিক উত্তর 4 করে দেবে। কিন্তু দেখো 2 + 3 + 10 + 5 যখন হবে, অন্ততপক্ষে এখানে একটু সময় লাগবে তোমাকে। তো এগুলো 2 পর 2 মানে এত ইজি আর কি, মানে তোমরা বারবার এগুলো দেখেছো, যারা ক্লাসগুলো রেগুলার বেসিস করো তারাই তো, তাদের কাছে অবশ্যই সহজ হয়ে যাবে। আমাদের পরবর্তী কোশ্চেন, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ইন্দ্রিয় কোনটি? যেটা দেহের সম্পূর্ণভাবে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। হয়ে গেছে। আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 13, এখানে বলা হচ্ছে যে রেটিনার কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয় এবং প্রতিবিম্ব সবচেয়ে ভালো হয়? রেটিনার এখানে বলছে, এখানে চোখের নয় কিন্তু। হ্যাঁ, যদি হতো যে চোখের কোন অংশে তাহলে রেটিনা হতো, চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয় সেটা রেটিনা হতো। কিন্তু এখানে বলেছে রেটিনার কোন অংশ, মানে রেটিনার মধ্যে কোন অংশটায়
প্রতিবিম্ব ভালো গঠিত হয়, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। আমি আবারও বলছি, মক টেস্টটা লাইভে হওয়ার কথা ছিল, কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে এই ক্লাসটা আমি রেকর্ডেড করে নিলাম এবং আমি চেষ্টা করব খুব ফাস্ট এটাকে আপলোড করে দেওয়া। ওকে, আচ্ছা, কোন পাখনা মাছের দিক পরিবর্তনে সম্পূর্ণভাবে সাহায্য করে? মাছের দিক পরিবর্তনে কোন পাখনা? অনেক পাখনা রয়েছে, তার মধ্যে দিক পরিবর্তনে কোনটি সাহায্য করে? অবশ্যই থেকে ফাটাফাট কিন্তু বলে দেবে। ওকে, আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে যে স্কারভি কোন ভিটামিনের অভাবে দেখা যায়? স্কারভি রোগটা কোন ভিটামিনের অভাবে দেখা যায়? আশা করি উত্তর হয়ে গেছে। চলো, আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে এবং পরবর্তী প্রশ্ন এখানে বলা হচ্ছে যে ভিটামিন B12 এর মধ্যে কোন ধাতব মৌলটি দেখা যায়? ভিটামিন B12 এর মধ্যে কোন ধাতব মৌলটি দেখা যায়? আশা করি উত্তর হয়ে গেছে। খুব ফাটাফাট উত্তর করবে তোমরা, এগুলোতে সময় লাগাবে না। আচ্ছা, নিম্নলিখিত কোন ভিটামিনটি লেবুতে পাওয়া যায়? হয়ে গেছে, আশা করি হয়ে গেছে। এগুলো তো সময় নিশ্চয়ই বেশি নেবে না। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো, তারা মাছের গমন অঙ্গের নাম কি? আমি বারবার বলছি, গমন অঙ্গ, রেচন অঙ্গ, শ্বাসঙ্গ ভালো করে জেনে রাখো, কারণ এগুলোর উপর বেস করেই প্রশ্ন হবে। ওকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে ক্ষণপদ। ক্ষণপদ কোন প্রাণীর গমন অঙ্গ? দেখো, গমন অঙ্গ আমি বারবার এগুলো রিপিট করছি, কারণ এগুলোই পরীক্ষায় থাকবে তোমাদের, ঠিক আছে। তো ক্ষণপদ কোন প্রাণীর গমন অঙ্গ? হয়ে গেছে নিশ্চয়। চলো, নেক্সট কোশ্চেন দেখো, যে নিচের কোনটি মানব দেহের জৈব রাসায়নিক গবেষণাগার হিসাবে কিন্তু পরিচিত? নিচের কোনটি বলো মানব দেহের জৈব রাসায়নিক গবেষণাগার হিসাবে কিন্তু পরিচিত? হয়ে গেছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 21 এবং বলা হচ্ছে যে কার দ্বারা রক্তচাপ সম্পূর্ণভাবে পরিমাপ করা হয়? তো এই প্রত্যেকটা যে যন্ত্রগুলো রয়েছে এর পাশাপাশি কিন্তু তোমরা কমেন্টে লিখবে যে উত্তর তো একটা হবে, কিন্তু পাশাপাশি আদার্স যে তিনটে থাকবে সেটার মধ্যে তোমরা বলবে যে কোন যন্ত্র কী ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা বলবে। আমি প্রত্যেকের কমেন্ট চেক করি। মানবদেহের কোন অংশে ইউরিয়া উৎপন্ন হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সময় বেশি লাগাবে না, উত্তর হয়ে গেছে। ওকে, ফাটাফাট কিন্তু তোমরা খাতায় নোট করবে, সকলে খাতায় নোট করবে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন, যে নিচের কোনটি কিডনির, ঠিক আছে, কিডনির গঠনগত এবং কার্যগত একক? কিডনির গঠনগত কার্যগত একক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা ভালো করে সঠিক উত্তর করবে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন, যে আমাদের শরীরে গ্লুকোজ কোন আকারে জমা হয়? আমাদের শরীরে তো গ্লুকোজ থাকে, সেটা কি হিসাবে সঞ্চিত থাকে? কমেন্ট করো, ফাটাফাট উত্তর করো। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, সময় বেশি লাগাবেন, আমি বারবার বলছি, কারণ যত স্পিডে উত্তর করবে তত বেশি তোমাদের সুবিধে হবে। কোন খাবারটি ক্রীড়াবিদদের তাৎক্ষণিক শক্তি দেওয়ার জন্য ব্যবহার করা হয়? পনির, গ্লুকোজ, ঘি না ভিটামিন? ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে যে দাঁত এক ধরনের যে তোমাদের রোগ হয়, সেটা কি দ্বারা সৃষ্ট একটা রোগ? বলো, কি দ্বারা সৃষ্ট? ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস না মাছি দ্বারা সৃষ্ট একটা রোগ? অবশ্যই ফাটাফাট বলবে। ওকে, নেক্সট কোশ্চেন, নিচের কোনটির কারণে সোয়াইন ফ্লু এই ডিজিজটা হয়? কিসের কারণে? ব্যাকটেরিয়া, ছত্রাক, ট্যাপওয়ার্ম না ভাইরাসের কারণে সোয়াইন ফ্লু হয়? হয়ে গেছে। ওকে, খাতায় নোট করবে সকলে এবং লাস্টে আমাকে জানাবে যে উত্তর কটা হয়েছে তোমার। ওকে, দেখো, নিয়াসিনের অভাবে কোন রোগটা হয়? এটাও দেখো রিভিশন কোশ্চেন, একদম বারবার রিপিট করছি আমি, এগুলো অবশ্যই ডিটেলসগুলো ভালো করে দেখতে হবে। হয়ে গেছে, কোশ্চেন নাম্বার লিখবে, উত্তর লিখবে খাতায়, লাস্টে আমাকে বলবে। লাস্টে আমি তোমাদের কিছুক্ষণ 5 মিনিট সময় দেবো। ওকে, কার উত্তর কত হচ্ছে? ভেরি ভেরি রোগটি নিচে কোনটির অভাবে হয়? 4টা অপশন তোমাদের রয়েছে, কোনটার অভাবে ভেরি ভেরি রোগ হয়? আমি কিন্তু এর আগে ক্লাসে বারবার তোমাদের বুঝিয়েছিলাম যে ভিটামিন থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন, ভিটামিন এমন করে আমি ক্লাসটা করিয়েছি যে কোনো প্রশ্ন আসলে একদম চোখ বন্ধ করে তোমরা কিন্তু করতে পারবে। আমাদের পরবর্তী প্রশ্ন, যে নিচের কোনটি একটি অন্তঃক্ষরা গ্রন্থি নয় বলেছে? নেগেটিভের ক্ষেত্রে কিন্তু প্রায় প্রশ্ন তোমরা দেখতে পাবে কনফিউশন তোমাদের করে দেওয়ার জন্য। আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার এখানে 31 কি বলছে, যে এই যে বিসিজি টিকা, দেখো বিভিন্ন টিকাগুলো ভালো করে মনে রাখতে হবে, কারণ টিকা কোন টিকা কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় পরীক্ষার ক্ষেত্রে কিন্তু থাকে। ওকে, কোন রোগের বিরুদ্ধে সুরক্ষার জন্য এটা ব্যবহার করা হয়? 4টা অপশন তোমাদের সামনে রয়েছে, সঠিক উত্তরটা অবশ্যই তোমরা দেখে নাও। হয়ে গেছে নিশ্চয়। চলো, নেক্সট 32 নাম্বার কোশ্চেন আমরা চলে আসলাম। এখানে বলা হচ্ছে কোন উপাদানটি রক্তে পাওয়া যায় না? লাস্টে বলছে পাওয়া যায় না, রক্তে পাওয়া যায় না, নিচের কোন উপাদানটি বলো? হয়ে গেছে। চলো, নেক্সট 33 নাম্বার কোশ্চেন আমরা পৌঁছে গেলাম, যে এই যে মিনামাটা পর্বের সাথে পদার্থের সাথে আর কি বা রোগের সঙ্গে কোন পদার্থটি বা কোন ধাতুটি যুক্ত থাকে মিনামাটা রোগের সাথে? ঠিক আছে, মিনামাটা রোগের সাথে
কোন বিষাক্ত ধাতুটি যুক্ত থাকে। ওকে, নেক্সট কোশ্চেন চলে আসবো আমরা। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে যে আমাদের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটির নাম কি। আমাদের মস্তিষ্কের তো অনেক অংশ রয়েছে এবং আমরা দেখেছি যখন মস্তিষ্কটা আমরা পুরোভাবে পড়ে এর আগে ছিলেই, তো ওখানে অবশ্যই আমরা কিন্তু মস্তিষ্কর ব্যাপারটা জেনেছিলাম। তো এখানে তোমরা বলো যে সবচেয়ে মস্তিষ্কের বড় অংশটি কি। হয়ে গেছে। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের 35, নিচের কোনটি মানবদের বিভিন্ন অংশ থেকে অক্সিজেন যুক্ত, ঠিক আছে, রক্তকে হৃৎপিণ্ডে ফিরিয়ে নিয়ে আসে। তো কার প্রধান কাজ বলো, এই কাজটা কার প্রধান কাজ, শিরা, ধমনী, স্নায়ু না ফুসফুসের কাজ। ওকে, কমেন্ট করবে এবং অবশ্যই তোমরা ফাটাফাট উত্তরগুলো কিন্তু বলে দেবে। ওকে, আচ্ছা, আমাদের নেক্সট এখানে কোশ্চেন হচ্ছে যে নিচের কোনটি, ঠিক আছে, উষ্ণ রক্তের প্রাণী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উষ্ণ রক্তের প্রাণী নিচের কোনটা, কোন প্রাণীর রক্তে উষ্ণ থাকে, রক্তটা কি থাকে, উষ্ণ থাকে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 37 নাম্বার কোশ্চেন, যে পিত্ত কোথায় জমা হয় বলো। পিত্ত কোথায় থাকে বা পিত্ত কোথায় জমা হয়, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর বলো। হয়ে গেছে। ওকে, চলো আমরা পরবর্তী প্রশ্ন, এবং পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের 38 নাম্বার কোশ্চেন, যে টাইফয়েড যে প্রকার পরজীবী ঘটিত রোগ। টাইফয়েড কি প্রকার পরজীবী ঘটিত রোগ, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া না অ্যামিবা। ওকে, হয়ে গেছে নিশ্চয়। ওকে, চলো দেখো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে যে কি জমা হওয়ার কারণে পেশির ক্লান্তি ঘটে। তো কি জমে যাওয়ার কারণে পেশির কি হয়, যে ক্লান্তি হয় আর কি, পেশিগুলো টায়ার্ড হয়ে যায়, ক্লান্তি হয়ে যায়। তো কি কি থাকার কারণে। হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন, অর্থাৎ 40 নাম্বার কোশ্চেন, অর্থাৎ বায়োলজির লাস্ট যে কোশ্চেনটা রয়েছে তোমাদের, নিচের কোন উৎসেচক রক্ত জমাট বাঁধার জন্য অপরিহার্য। রক্ত জমাট বাঁধার জন্য অপরিহার্য। চারটা অপশন তোমাদের সামনে রয়েছে, চারটা অপশনের মধ্যে সঠিক যে অ্যান্সারটা সেটা অবশ্যই তোমরা ফটাফট কমেন্ট করে নাও। ওকে, চলো এবারে আমরা দেখো বায়োলজি কমপ্লিট করলাম, এবার আমরা ফিজিক্সের কোশ্চেনে চলে আসবো। আমরা ফিজিক্সের কোশ্চেনে আসবো এবং 41 থেকে 60 পর্যন্ত আমাদের কোশ্চেন থাকবে, এবং 1 এবং 2 দুটো ক্যাটাগরি কিন্তু এখানে প্রশ্ন থাকছে। 1 এবং 2 দুটো ক্যাটাগরি প্রশ্ন এখানে থাকবে। ওকে, আচ্ছা, নেগেটিভ মার্কগুলো একবার দেখে নেবে। ওকে, আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে জলের ওপর 1 ফোঁটা তেল ফেললে সেটা ছড়িয়ে যায়। যারা এর আগের ক্লাসগুলো আমার দেখেছো, এর আগের ক্লাসের কিন্তু প্রায় কোশ্চেন আমি এখানে রিভিশন করেছি এই কারণে যে তোমাদের প্রস্তুতি কেমন হচ্ছে না হচ্ছে অবশ্যই কিন্তু দেখে নিতে পারো। ওকে, তো আশা করি উত্তর হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন, ফাটাফাট উত্তর করবে তোমরা কিন্তু, ঠিক আছে। ওকে, ফাউন্টেন যে পেন, আমরা যে পেন ব্যবহার করি, এইটা কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে। চারটা অপশন তোমাদের রয়েছে, কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে অবশ্যই তোমরা কমেন্ট করো। এর আগের ক্লাসগুলো যারা দেখেছো তারাই কিন্তু পারবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের ক্ষেত্রে অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, আচ্ছা, নেক্সট, একটি পতনশীল বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি। একটা বৃষ্টি যে একটা এইভাবে বৃষ্টি নামছে এবং সেগুলো ফোঁটা ফোঁটা হয়ে যায় বৃষ্টিগুলো, কি কারণে বলো। হয়ে গেছে। চলো নেক্সট দেখো, আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে যে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি পৃষ্ঠ টানের জন্য ঘটে, অর্থাৎ পৃষ্ঠ টান থাকে বলে নিচের চারটে যে অপশন রয়েছে তাহলে কোন অপশনটা এখানে দেখা যায়, যে এই চারটার মধ্যে কোনটা পৃষ্ঠ টানের ক্ষেত্রে কিন্তু ঘটে। অবশ্যই কমেন্ট করবে এবং তোমরা প্রত্যেকটার উত্তর কিন্তু অবশ্যই বলবে, কারণ আমি চাই লাস্ট মুহূর্তে প্রত্যেকটা উত্তর তোমাদেরকে বলতে হবে। আচ্ছা, পোলতের মধ্যে দিয়ে তেল উপরে উঠে যায়, তোমরা দেখেছো, আমি বারবার তোমাদেরকে পুরো ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম যে পোলতের মধ্যে যে তেল ওপরে উঠতে থাকে, ঠিক আছে, বা গামছার এক টুকরো যদি জলে ভেজাও তাহলে পুরো গামছাটা ভিজে যায়। কি কারণে, এটা কি কারণে হয় কমেন্ট করবে। ওকে, আচ্ছা, তোমাদের আজকের মক টেস্ট নাম্বার 4 চলছে, ঠিক আছে। এর আগেরগুলো যারা দেখোনি একবার দেখে নেবে। জলের মধ্যে ছোট বায়ুর যে বুদবুদ সম্পূর্ণ গোলাকার হয়, কি কারণে তোমরা দেখেছো জলের ওপর ফোঁটাগুলো ফোঁটা ফোঁটা থাকে এবং সেটা গোলাকার হয়, কি কারণে। হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে যে এই যেটা আমি বললাম আর কি, একটি সুতির কাপড় এক প্রান্ত একটি গ্লাসের মধ্যে জলে নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায়, কি কারণে এটা ভিজে যায়। সময় বেশি লাগবে না এবং বেশি লাগাতে হবে না এগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। চলো আমাদের পরবর্তী প্রশ্ন, এবারে পরবর্তী প্রশ্ন বলছে যে রকেটের গতির ক্ষেত্রে কোন সূত্রটি ব্যবহার করা হয় বা কোন সূত্রের উপর বেস করে রকেটের গতি নির্ভরশীল আর কি। হয়ে গেছে। চলো নেক্সট বলছে যে নিউটনের প্রথম গতিসূত্রকে আমরা কি সূত্র বলবো।
নিউটনের প্রথম গতিসূত্রকে বা ফার্স্ট ল অফ নিউটনকে আমরা কি বলবো? হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে কিসের ধারণা সম্পর্কে আমাদের সঠিক ধারণা পাই প্রথম গতিসূত্র থেকে? 4টে অপশন তোমাদের সামনে রয়েছে, সঠিক উত্তরটা অবশ্যই তোমরা এখানে চেষ্টা করবে যে সঠিক উত্তর তোমাদের এখানে কি হচ্ছে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো যে আলোকবর্ষ কিসের একক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর আশা করি সকলের ক্ষেত্রে হয়ে গেছে। ওকে, খুব ফাস্ট অ্যান্সার করবে, এগুলো তো সময় বেশি লাগবে না, খাতায় নোট করবে এবং এক থেকে দেখো তোমরা যারা মানে দেখো ব্রেন বুদ্ধি তো সবার এক নয়, 1 থেকে 100 পর্যন্ত তোমরা কি করবে যে অলরেডি আগে খাতায় লিখে নিলে এবং দেখা গেছে যে 2-এর এ অ্যান্সার এ করে দিলে, 3-এর দেখা গেছে যে ডি, এভাবে ডি করে দেবে, মানে 1 থেকে তো 100 নাম্বার তোমার লেখা থাকছে খাতায়, বাস্ট তোমরা তারপরে নাম্বারগুলো লিখে দিলে। আচ্ছা, বাকের মুখে একটি চলন্ত গাড়ির ওপর নিম্নের কোন বলটির প্রভাব থাকে? অনেকে আমাকে বলো দাদা বারবার একই কোশ্চেন কেন রিপিট করছেন? দেখো আমি তোমাদের ক্ষেত্রে বারবার একই কোশ্চেন রিপিট করি যাতে যা শিখলে সেটা যেন আরেকবার শিখে নিয়ে ভালো করে রিভিশন হয়ে যায়, তোমাদের নতুন কিছু শেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আগে যা শিখেছো সেগুলোই রিভিশন করো। ঘড়ির স্প্রিংয়ে সঞ্চিত শক্তি আসলে কি? কী ধরনের শক্তি সঞ্চিত থাকে? হয়ে গেছে। চলো নেক্সট পড়ছে যে জলের বায়ুর বুদবুদ চকচকে দেখার কারণ কি? জলের ওপরে যে বায়ুটা থাকে, বায়ুর যে বুদবুদ হয় সেটা কিন্তু চকচকে দেখায়। তোমরা যারা দেখেছো, ঠিক আছে, জলের উপরে কি হয় যে বুদবুদটা একদম দূর থেকে চকচক চকচক করে, কি কারণে বলো? হয়ে গেছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন বলছে যে মানুষের হাত আর কি কোন শ্রেণী লিভার? আমরা মানুষের হাত বা আমাদের হাতটা কোন শ্রেণী লিভার? প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ শ্রেণী লিভার? কমেন্ট করো, ফাটাফাট উত্তর করো। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন যে কম্পনশীল তারের যে আচরণ যে যন্ত্রের সাহায্যে পরীক্ষা করা হয়, তো কম্পনশীল তারের আচরণ কোন যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করা হয়? হয়ে গেছে। ওকে, চলো নেক্সট দেখো যে নিচের কোনটি শব্দের গতিবেগের ওপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না? তো শব্দের গতিবেগের ওপর নিচের কোনটি প্রভাব বিস্তার করতে পারে না? চাপ, উষ্ণতা, আর্দ্রতা না ঘনত্ব? কোনটা সঠিক উত্তর হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং তোমরা দেখে নেবে এবং রাইট অ্যান্সারটা খাতায় নোট করবে। আচ্ছা, শব্দের তীব্রতা যেটির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, মানে একটা শব্দের যে তীব্রতা হয় সেটা কিসের উপর নির্ভরশীল? কম্পাঙ্গ, তরঙ্গ দৈর্ঘ্য, বিস্তার না তীক্ষ্ণতার উপর নির্ভরশীল? অবশ্যই উত্তরটা করবে। ওকে, আমি আশা করছি প্রত্যেকটার উত্তরই কিন্তু তোমরা পারবে। আচ্ছা, বৃষ্টির দিনের শব্দ অনেক দূর পর্যন্ত শোনা যায়। বৃষ্টি যখন হয় তখন তার যে শব্দ, শো শো করে শব্দ, তো অনেক দূর পর্যন্ত শোনা যায়। ঠিক আছে, এর কারণ কি? কী কারণে এমনটা হয়? কমেন্ট করো এবং আমি আশা করব সকলে উত্তরগুলো করতে পারবে। হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন এবং কোশ্চেন নাম্বার 60 দেখো, বায়ুর তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে শব্দের কোন ধর্মটি প্রভাবিত হয়? বায়ুর যত তাপমাত্রার পরিবর্তন হয় তার সঙ্গে শব্দের কোন ধর্মটির পরিবর্তন ঘটে? কম্পাঙ্গ, প্রাবল্য, বিস্তার না তরঙ্গ দৈর্ঘ্য? হয়ে গেছে। চলো, তো আজকে আমরা 60 কমপ্লিট করলাম ফিজিক্সের কোশ্চেন। এবারে আমরা ইংলিশের কোশ্চেনে চলে আসবো এবং ইংলিশের কোশ্চেন রয়েছে আমাদের 61 থেকে তোমাদের 75 পর্যন্ত। যদিও ক্যাটাগরি 1ই এখানে থাকে, ক্যাটাগরি 2 এখানে থাকে না, তাহলে 61 থেকে 70 পর্যন্ত আমরা ইংলিশের কোশ্চেন কভারেজ করে নেব। চলো ফাটাফাট দেখে নেব আমরা। দেখো, আমরা আধা ঘন্টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে নেব। দেখো, এখানে বলেছে স্পটিং এররের প্রথম প্রশ্ন, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল ওয়াজ গিভেন এ প্যাকেট অফ সুইটস, নো এরর। খুব ফাটাফাট উত্তর করবে, ভাবার কোনো বিষয় নেই। ঠিক আছে, কারণ এগুলো একবার দেখলে যারা এক্সপার্ট আছো, হয়ে গেছো ক্লাস দেখে তারা একবার দেখলে কিন্তু উত্তরটা করে দেবে। হয়ে গেছে। চল আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, হিজ প্যারেন্টস ডাজ নট অ্যাপ্রুভ অফ হিজ বিজনেস, নো এরর। হিজ প্যারেন্টস ডাজ নট অ্যাপ্রুভ অফ হিজ বিজনেস। হয়ে গেছে। চলো, সময় বেশি লাগাবে না, কারণ এগুলো দেখো একই নিয়ম, যে নিয়মগুলোর উপর বেস করে আমি তোমাদের বলেছিলাম। এখানে সঠিক স্পেলিং তোমাদের করতে হবে, যে সঠিক কোন বানানটা ঠিক আছে স্কিমের ক্ষেত্রে। হয়ে গেছে। ওকে, চলো আমাদের পরবর্তী রয়েছে দেখো প্যাসেঞ্জার, কোন বানানটা তোমাদের ঠিক হবে প্যাসেঞ্জারের ক্ষেত্রে? ফাটাফাট করো। হয়ে গেছে। চলো নেক্সট আমরা দেখব, এখানে দেখো সিনো ওয়ার্ড রয়েছে। সিনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আসবে
এখানে নক্সিয়াস রয়েছে, এই নক্সিয়াসের সঠিক সিনও তোমাদের কি হবে, চারটার মধ্যে সঠিক উত্তর করবে। হয়ে গেছে। চলো নেক্সট আমাদের প্রশ্ন রয়েছে দেখো অল্টারেশন। এই যে অল্টারেশন ওয়ার্ড রয়েছে এর সিনো তোমাদের চারটার মধ্যে করতে হবে, যে অল্টারেশনের সিনো ওয়ার্ড কি হবে তোমাদের। হয়ে গেছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমাদের চলেছে এবারে অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অ্যান্টোনিমের পরিবর্তে অপোজিট ওয়ার্ডও থাকতে পারে, মানে এই কথার অর্থ হচ্ছে বিপরীত অর্থ আর কি। তো বিপরীত অর্থ ফ্লেক্সিবল, এর বিপরীত অর্থ তোমাদের চারটার মধ্যে কোনটা হবে, ফ্লেক্সিবলের বিপরীত বা অপোজিট ওয়ার্ড বা অ্যান্টো কি হবে। হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন, আরেকটা তোমাদের অ্যান্টো বা অপোজিট ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে রিভিল। এই রিভিলের সঠিক তোমাদের এখানে কোনটা হবে। যেহেতু রিভিশন কোশ্চেন, লাস্ট মুহূর্তে নতুন কিছু জানার প্রয়োজন নেই তোমাদের, আগের যেগুলো শিখেছো সেগুলো রিভিশন করতে হবে, ঠিক আছে, তাহলে তোমরা পারবে বেশি। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন, ফিলিং দ্য ব্ল্যাঙ্ক রয়েছে, বাই দ্য টাইম আই রিচড আমেরিকা ইট ড্যাশ মর্নিং। এখানে দুটো ক্লজ কিন্তু ব্যবহার করা হয়েছে, এখানে দুটো ক্লজ তোমাদের ব্যবহার হয়েছে। তো দুটো ক্লজ অবশ্যই, এখানে একটা ক্লজ এবং সেকেন্ড হচ্ছে এখানে ক্লজ। ক্লজগুলো যারা আমি ক্লাস করিয়েছিলাম, যারা মনোযোগ দিয়ে দেখেছো তারা সকলে কিন্তু এখানে পারবে যে প্রথম ক্লজ কোন টেন্সে রয়েছে, সেকেন্ড ক্লজ কোন টেন্সে রয়েছে। ওকে, আচ্ছা চলো আমাদের পরবর্তী প্রশ্ন 70। ওকে, দ্য ক্রিমিনাল টুগেদার উইথ হিজ অ্যাসোসিয়েটেডস ড্যাশ অ্যারেস্টেড। দেখো আমি তোমাদের বলেছিলাম টুগেদার উইথ যদি থাকে তাহলে তোমরা কি ব্যবহার করবে, আশা করি অ্যান্সারটা সকলে পেরে গেছে। ওকে, দ্য ক্রিমিনাল টুগেদার উইথ হিজ অ্যাসোসিয়েটেড গতকালকে আমি তোমাদের ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে, তো যারা জানো তারা সকলে কিন্তু পারবে। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো ভয়েস চেঞ্জের প্রশ্ন, উই ওয়ান দ্য ক্রিকেট ম্যাচ। এটাকে তোমাকে প্যাসিভে করতে হবে, এটা কিসে করতে হবে, এটা অবশ্যই প্যাসিভে করতে হবে। তো তোমরা প্রথমত এটা দেখে নেবে কোন টেন্সে রয়েছে, এটা কোন টেন্সে রয়েছে এবং সেটাকে কিভাবে টেন্স চেঞ্জ করে প্যাসিভ করতে হয়। অবশ্যই আমি আশা করব সকলে উত্তরগুলো করতে পারে, গেছো একদম সঠিক উত্তর। ওকে, চলো আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো প্রশ্ন নাম্বার 72, ন্যারেশন চেঞ্জ এখানে রয়েছে, রাজীব সেড টু মি হি প্লেজ উইথ রাইট হ্যান্ড, হি প্লেজ উইথ রাইট হ্যান্ড। ওকে, তো এটার যে তোমাদের ন্যারেশন করতে হবে, চারটা অপশন তোমাদের সামনে রয়েছে, এর মধ্যে একটা সঠিক উত্তর তোমাদের অবশ্যই হয়ে যাবে। হয়ে গেছে। ওকে, চলো আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো এখানে অনড রয়েছে, অনড তোমাদেরকে ফাইন্ড করতে হবে, লাস্টিং ফর এ ভেরি শর্ট টাইম, অর্থাৎ লাস্টিং করে ভেরি শর্ট টাইম কিছুক্ষণের জন্য, তখন আমরা সেটাকে কি বলবো, এক কথায় আমরা কি বলি সেটাকে, যেটা খুবই শর্ট অল্প সময়ের জন্য লাস্টিং করে বা টিকে থাকে, সেটাকে আমরা কি বলবো। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো অন হু গোজ টু সেটেল ইন ফরেনার কান্ট্রি, যে ফরেনার কান্ট্রিতে গিয়ে কি হয়, সেটেল হয়ে যে আমি এর আগে ক্লাসে কিন্তু তোমাদের বলেছিলাম, তখন সেটাকে আমরা কি বলবো বলো, চারটার মধ্যে আমরা সেটাকে কি বলবো। ওকে, দেখো আমি বারবার বলছি এর পিডিএফ যদি তোমাদের দরকার হয় তাহলে এই টেলিগ্রামের সাথে তোমরা সকলে জয়েন থাকো, অবশ্যই আমি এর পিডিএফটা কিন্তু তোমাদের একসঙ্গে এক থেকে যে চারটা আমি ক্লাস মক টেস্ট নিলাম, চারটার পিডিএফ কিন্তু এই টেলিগ্রামে শেয়ার করে দেবো। যারা টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও, এখান থেকে অনেক কিছু তোমরা প্র্যাকটিস করতে পারবে, যেগুলো আমরা পোলগুলো প্র্যাকটিস করি বিভিন্নভাবে। মাই ফ্রেন্ডস ফাদার ডাইড ড্যাশ ক্যান্সার, দেখো ডাইডের পরে দুটো প্রিপোজিশন হয়, ঠিক আছে, যদি ক্যান্সারের ক্ষেত্রে হয় বা ডিজিজের ক্ষেত্রে হয় তাহলে কি হবে, ডিজিজের ক্ষেত্রে হলে কি হবে, এবং অন্য ক্ষেত্রে আর একটা মানে ফ্রিডমের ক্ষেত্রে হয় সেখানে কি হবে, দুটো প্রিপোজিশন আমাদের ব্যবহার হয়। তো এখানে ক্যান্সার রয়েছে, ডিজিজ রয়েছে, তাহলে কোন প্রিপোজিশন ব্যবহার করবে তোমরা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। এবারে আমরা চলে আসলাম দেখো ম্যাথামেটিক্স, যেগুলো একটু এক্সপ্লেন করে তোমাদেরকে অবশ্যই করতে হবে। ওকে, চলো আচ্ছা প্রথম প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি, অবশ্যই একটু এক্সপ্লেন করার জন্য আমি সময় দিয়ে দিচ্ছি। দেখো 40 লিটার শরবতে সিরাপ ও জলের অনুপাত দেখো এখানে দেওয়া রয়েছে, সেটাতে আরও কত লিটার জল মেশালে, কি মেশালে বলেছে যে কত লিটার জল মেশালে। ওকে, নতুন সিরাপ ও জলের অনুপাত 4:3 হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলো ফার্স্ট অ্যান্সার করতো, প্রয়োজন হলে ভিডিওটা পজ করে দিয়ে অ্যান্সার করবে যদি তোমাদের আরেকটু সময়ের প্রয়োজন হয় তাহলে। 40 লিটার মধ্যে সিরাপ এবং জলের অনুপাতটা বের করে নেবে, অনুপাত রয়েছে, তারপরে এটা কিন্তু অবশ্যই তোমরা করে নেবে। ওকে, আচ্ছা হয়ে গেছে, সময় বেশি লাগাবে না কিন্তু, আমি বারবার বলছি সময় বেশি লাগাবে না। আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো যে কোনো মূলধন 1 বছর ও 2 বছরের সুদে আসলে যদি এটা হয়, এই টাকাটা হয় যথাক্রমে,
ঠিক আছে, 1 বছরে 650, 2 বছরে 676 টাকা হয়, তাহলে আসল সমান কত? দেখো এগুলো খুব সহজে বের করবে তোমরা, আমি জানি সকলে উত্তর করতে 2 বছর এইভাবে লিখবে 676 টাকা, 2 বছর 1 বছরে কত হচ্ছে, 1 বছর 650 টাকা, এইভাবে তোমরা সেটাকে মাইনাস প্লাস করে করবে। যারা ক্লাসগুলো দেখেছো আমার তারা সকলে পারবে, কিন্তু সেকেন্ডে উত্তর করতে পারবে। দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিমি যায়, স্রোতের প্রতিকূলে স্রোতের বেগ যদি 2 কিমি হয়, তাহলে ঘন্টাটির প্রতিকূলে বেগ কত হবে? অনুকূল মানেটা তোমরা আগে বের করে নেবে। অনুকূল মানে কি? অনুকূল মানে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, ঠিক আছে, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তো এখানে স্রোতের বেগ দেখো দেওয়া রয়েছে, স্রোতের বেগ হচ্ছে 2 কিমি, তাহলে এখানে তোমাকে কি প্রথমত নৌকার বেগটা বের করতে হবে। যারা ক্লাস রেগুলার আপডেট করেছো তারা সকলে পারবে। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন বা অঙ্ক রয়েছে। দেখো একটি আয়তক্ষেত্রের দেখো দৈর্ঘ্য হচ্ছে 10% কমানো হলো, ওকে, এবং প্রস্থ আবার 10% তোমাদের বাড়ানো হলো। আমি এর আগেও বলেছি যে তোমাদের সেম ডিজিট যদি হয় তাহলে সেটাকে কি করতে হয়? সেম ডিজিট হলে অবশ্যই আমরা সূত্রটা জানি, এবং ডিফারেন্ট ডিজিজ হয় তারও আমরা সূত্রটা জানি। এখানে দেখো 10 আর 10 সেম রয়েছে, তাহলে এটা কিভাবে করতে হবে আশা করি সকলে পেরে যাবে। ওকে, দেখো কিছু মূলধনের 3% বার্ষিক সুদের হারে 2 বছর সরল সুদ 150 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কী? দেখো প্রথমে তোমরা এখানে চক্রবৃদ্ধিটা বের করতে পারো, যদি তোমরা আর একটু ডিটেলভাবে করতে চাও চক্রবৃদ্ধি বের করবে, তারপরে তোমরা এখানে সরল সুদ বের করবে, ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদের নিয়ম আমি শিখেছিলাম, সরল সুদেরও শিখিয়েছি, ঠিক আছে, দুটোই বের করে। সরল সুদ খুবই পারবে, এখানে লিখলে আর রেট অফ ইন্টারেস্ট, এটা লিখলে তুমি টাইম, আর এটা লিখলে টাকাটা সুদ, এটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে তোমাকে কি করতে হচ্ছে? তোমাকে পি ইকুয়াল টু বের করতে হবে, ঠিক আছে। তো এইভাবে বের করবে, বা তোমরা যে সূত্রটা রয়েছে দেখো এখানে দুটোর কিন্তু একটা সূত্র রয়েছে, যারা সূত্রটা জানো তারা একই পারবে। যে চক্রবৃদ্ধি এবং সরল সুদের একটা সূত্র আছে, সেই সূত্রটা যারা মনে রেখেছো তারা কিন্তু একদম এক লাইনে করে দিতে পারবে, সময় বেশি লাগবে না। ওকে, চলো নেক্সট বলছি একটা আয়তক্ষেত্রে পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমাদের পরিসীমা আর এটা হচ্ছে তোমাদের কর্ণ, তাহলে ক্ষেত্রফল কত হবে? সূত্র রয়েছে, সূত্রটা মনে রাখতে হবে, এগুলো সূত্র মনে না রাখলে কিন্তু করতে পারবে না, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন রয়েছে। দেখো একটি আয়তক্ষেত্রের বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, দেখো এখানে দৈর্ঘ্য রয়েছে, এটা হচ্ছে তার সমষ্টি কি রয়েছে? সমষ্টি মানে যোগফল, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার যোগলি তোমাদের 24 রয়েছে, 24, এবং কর্ণ যদি তোমাদের 15 হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি? সূত্র ব্যবহার করো, আমি সূত্রটা বক্রতলের সূত্রের, এই যে বক্রতলের ক্ষেত্রফল রয়েছে সূত্র কিন্তু আমি অলরেডি তোমাদের করিয়ে দিয়েছি। তো যারা এগুলো ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেছো তারা সকলে কিন্তু পারবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারবে। দেখো একটি খাদ্য ভাণ্ডারে 1600 জনের 7 দিনের খাবার মজুদ ছিল, 15 দিন পরে 600 জন অন্য জায়গায় চলে গেল, তাহলে অবশিষ্ট খাদ্য বাকি লোকের কতদিন চলবে? যদি এখানে আর লেখা হতো আর কতদিন চলবে তাহলে কিন্তু মাইনাস করতে হতো, কিন্তু যেহেতু এখানে আর লেখা নেই তাহলে যেটা পাবে সেটা হচ্ছে উত্তর। ওকে, এগুলো একটু দেখে নেবে। ওকে, চলো আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে যদি প্রস্থ 5 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মানে প্রস্থ বুঝতে পারছো তো, প্রস্থ এখানে 2 রয়েছে, তাহলে দ্বিগুণ করতে গেলে এখানে কত হবে? না প্রস্থ এখানে 5 রয়েছে, দ্বিগুণ করতে গেলে কত হবে? 10 হবে। তো একবার দেখে নেবে প্রস্থের দ্বিগুণ হবে। ওকে, তো তাহলে তোমাদের ক্ষেত্রফলের সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। ওকে, ক্ষেত্রফলের সূত্রটা সকলে জানো। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো স্থির জলে নৌকার বেগ 15 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের বেগ কিমি ঘন্টা, স্রোতের বেগ এখানে তোমরা তবে নৌকাটি স্রোতের অনুকূলে, আচ্ছা স্রোতের বেগ 3 এখানে লেখো, এখানে 3, ঠিক আছে, স্রোতের বেগ 3 কিমি ঘন্টা, তবে নৌকাটি স্রোতের অনুকূলে 12 মিনিটে কতটা পথ অতিক্রম করবে? অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো যে এখানে 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে। ওকে, চলো আমাদের এবারে চলে আসলাম জিকের কোশ্চেন, কোনো আমরা সময় নেব না, এখানে জিকের ফাটাফাট উত্তর করতে হবে। দেখো এবারে আমরা জিকের কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। এখানে ক্যাটাগরি 1ই শুধু থাকবে, 86 থেকে 95 নাম্বার আমরা কোশ্চেন এখানে দেখে নেব। দেখো জিকের ক্ষেত্রে খুব ফাটাফাট অ্যান্সার করবে, সময় এখানে বেশি লাগাবে না। দেখো প্রথম প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে
কবে পালন করা হয়? 4টা অপশন তোমাদের সামনে রয়েছে, ফটাফট উত্তর করবে, এখানে কোনো সময় নেবে না, ঠিক আছে? দেখা মাত্রই উত্তর করবে, এই কারণে আমি বারবার বলি কোশ্চেনগুলো ভালো করে রিভিশন করবে, ঠিক আছে? আচ্ছা, ইসরো কবে গঠিত হয়? বলো, ইসরো কবে গঠিত হয়? পাশাপাশি হেডকোয়ার্টারটাও তোমরা বলে দেবে এবং ফাউন্ডার কে সেটাও কিন্তু তোমরা বলে দেবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন হয়েছে যে ভারতের বর্তমান রেলমন্ত্রী কে রয়েছেন? বর্তমান মন্ত্রী বা মিনিস্টারগুলো কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে, ঠিক আছে? কারণ এগুলো পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চলো আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে যে কোনটি ভারতের জাতীয় প্রাণী? ভারতের জাতীয় প্রাণী কোনটা? অবশ্যই তোমরা এখানে সময় বেশি লাগাবে না, ফাটাফাট উত্তর করবে জিকের ক্ষেত্রে। ওকে, আনব্রেকেবল। দেখো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এর আগের পরীক্ষাগুলো তোমরা দেখেছো, 2023-এও দেখেছো, ঠিক আছে, 2022-ও দেখেছো। এই যে বইগুলো রয়েছে না, এই বইগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আসে কে কোন বইটা রচনা করেছে, তোমরা আগেরগুলো দেখে নিলে কিন্তু বুঝতে পারবে। এই কারণে বইগুলো অবশ্যই আমাদের খুবই দরকার জেনে রাখা। আচ্ছা, ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত বা কোথায় রয়েছে? এর আগে আমি তোমাদেরকে বললাম যে যারা সদর দপ্তরটা মনে রেখেছো তারা অবশ্যই সকলে পারবে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে যে ছত্রপতি শিবাজির টার্মিনাস রয়েছে, স্টেশন রয়েছে, সেটা কোথায় অবস্থিত? ছত্রপতি শিবাজিটা হয়ে গেছে। চলো নেক্সট, সময় বেশি লাগবে না, আমি বলেছি এখানে। দেখো নেক্সট বলছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, এটা কোথায় আছে? বলো, ন্যাশনাল ডিফেন্স একাডেমিটা কোথায় রয়েছে? হয়ে গেছে। চলো নেক্সট বলছে যে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধটা কবে হয়েছিল? পাশাপাশি তোমরা সেকেন্ডটাও কিন্তু কমেন্ট করবে, সেকেন্ড কত হয়েছিল, বা তোমরা থার্ডটাও কিন্তু কমেন্ট করবে, থার্ড কখন হয়েছিল, ঠিক আছে? চলো আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তরে বিভক্ত? আমাদের যে পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে সেটা কয়টি স্তরে বিভক্ত রয়েছে? অবশ্যই তোমরা সঠিক উত্তরটা জানো। আচ্ছা, এবারে আমরা চলে যাব রিজনিংয়ের ক্ষেত্রে, এবং রিজনিংয়ের ক্ষেত্রে আমাদের কি 5টা প্রশ্ন থাকবে, এবং 5টা প্রশ্ন কিন্তু 96 থেকে 100 প্রশ্ন থাকছে। ওকে, আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে যে ইন এ ক্লাস সুচেতা র্যাঙ্ক 5th ফ্রম দ্য টপ অ্যান্ড 26 ফ্রম দ্য বটম। একজনের র্যাঙ্ক হচ্ছে, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাস? আশা করি উত্তর হয়ে গেছে, দেখা মাত্রই উত্তর করবে। যারা রুলসগুলো জানো, যারা রুলস বা নিয়ম জানো তারা কিন্তু দেখা মাত্র উত্তর করতে পারবে। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, ক্যালেন্ডারে প্রশ্ন রয়েছে টুডে ইজ মন্ডে আফটার 61 ডেজ ইট উইল বি, কি হবে বলো? ফাটাফাট উত্তর করো, সময় কিন্তু বেশি লাগাবে না, একদম খুব ফাস্ট অ্যান্সার তোমাদেরকে করতে হবে। হয়ে গেছে। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, এবং পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো যে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে তোমাকে দেখতে হবে যে এই যে অ্যালফাবেট রিলেটেড তোমাদের রয়েছে, যে নেক্সট এখানে কি হবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করো এবং সঠিকটা করো। বলো ফাটাফাট, সময় বেশি লাগাবে না কিন্তু। হয়ে গেছে। চলো নেক্সট দেখো, এখানেও তোমাদের এবার তোমাদের নাম্বারগুলো সিরিজ কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো এখানে কোন নাম্বারটা তোমাদের পুট করতে হবে বলো? 4, 7, 12, 19, 28, তারপরে কি হবে? হয়ে গেছে, বলো। ওকে, চলো হয়ে গেছে। আচ্ছা, নেক্সট বলছে দেখো, এখানে কোডিং ডিকোডিং থেকে তো প্রশ্ন থাকছে, ভালো করে দেখো। এফ ইকুয়াল টু যদি তোমাদের 6, ম্যাট ইকুয়াল টু যদি 34, দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ নেট? তাহলে নেট ইকুয়াল টু তোমাদের কি হবে? অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো, ঠিক আছে? এই ছিল তোমাদের 100টি গুরুত্বপূর্ণ কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন, এবং টোটাল নাম্বার এখানে আমরা 115 মার্কের ক্লাস করালাম। তো আমি দেখবো 115 মার্কের মধ্যে কে কতটা অ্যান্সার করতে পারলে কমেন্ট করবে। যারা আগে থেকে ক্লাসগুলো দেখেছো, যারা ক্লাস দেখোনি ওয়েট করবে তোমরা 1 8 আমি তোমাদের অ্যান্সার কিটা দিয়ে দেবো। 1 8 তোমাদের বৈকাল 5টার সময়, 1 8 বৈকাল 5টার সময় আমি তোমাদেরকে অ্যান্সার কিটা অবশ্যই দিয়ে দিব। এই অ্যান্সার কিটা ফলো করবে, বা যারা এর আগের ক্লাসগুলো দেখেছো তারা কিন্তু পেয়ে যাবে। এবং এর পিডিএফটা তোমরা এই টেলিগ্রামের সাথে জয়েন থাকো, স্টাডি পয়েন্ট ফ্রি ক্লাসেস, টেলিগ্রামে গিয়ে সার্চ করে অবশ্যই পেয়ে যাবে, সেখানে অনেক কিছু তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো ভালো থেকো, সকলে ভালো থাকবে। এবং আজকের মক টেস্ট আমরা 4 নাম্বার দিলাম, এর আগের মক টেস্ট 1 থেকে 3 পর্যন্ত হয়েছে, একবার সকলে মক টেস্টগুলো দেখে নেবে। পুরো মক টেস্টের লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দিব, সেখান থেকে অবশ্যই তোমরা একসঙ্গে প্র্যাকটিস করে নিতে পারো। থ্যাংক ইউ। আজকে যদিও লাইভ নেওয়ার কথা ছিল, কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি নিতে পারলাম না, রেকর্ডেড আমি পোস্ট করে দিলাম। ভালো থেকো সকলে, এবং
যদি আরও মক টেস্টগুলো প্র্যাকটিস করতে হয় তোমাদের, তাহলে অবশ্যই একবার লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলটি অন করে থাকবে। লাস্ট মুহূর্তে এসে কোনো মক টেস্ট যেন তোমাদের মিস না হয়। অল দ্য বেস্ট।